শীতের চাদরে মোড়া এক নতুন সকালে আপনাদের স্বাগত জানাই। আমি পিয়ালি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ভূতের রাজা দিল বর। আর এবারে আমাদের ডেস্টিনেশন হলো বকখালি ও গঙ্গাসাগর। এই বকখালি ও গঙ্গাসাগর ভ্রমণের সমস্ত ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে থাকছে এই ভিডিওটা, তাই সবটা জানতে সঙ্গে থাকুন। প্রথম দিন আমরা বাড়ি থেকে রওনা দিয়ে সোজা চলে যাচ্ছি বকখালি। আজ আমাদের বকখালি পৌঁছাতে প্রায় 150 কিলোমিটার মতো পথ অতিক্রম করতে হবে। বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সকাল 5:30টার সময়। আমরা টেলিফোন ভবনের সামনে থেকে স্ট্যান্ড রোডটা ধরেছিলাম। সেদিন সকালবেলা কলকাতাতে বেশ কিছু রাস্তা বন্ধ ছিল ম্যারাথন দৌড়ের জন্য, সেই জন্য আমাদের বেশ খানিকটা রাস্তা একটু ঘুরে ধর্মতলা হয়ে হাজরা ক্রসিং পেরিয়ে ডায়মন্ড হারবার রোড ধরতে হয়েছিল। জোকায় স্বামীনারায়ণ মন্দিরকে বাঁ হাতে রেখে আমরা সোজা এগিয়ে চললাম। এই স্বামীনারায়ণ মন্দিরের আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি, সেখানে এই মন্দিরের সমস্ত খুঁটিনাটি বিষয় শেয়ার করেছিলাম। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দিলাম, এখনো অবধি ভিডিওটা না দেখে থাকলে দেখে নিতে পারেন। আমরা ডায়মন্ড হারবার রোড ধরে সোজা গুগল ম্যাপের সাহায্যে এগোতে থাকলাম। আগে এই রাস্তাটি NH 117 ছিল, তবে বর্তমানে NH 34 এবং NH 117 একত্রিত হয়ে নামকরণ হয়েছে NH 12। এটি বকখালি থেকে ডালখোলা পর্যন্ত বিস্তৃত। এইভাবে যেতে যেতে আমরা পৌঁছালাম কাকদ্বীপ নতুন রাস্তার মোড়। এখান থেকে ডান দিক থেকে চলে যাচ্ছে গঙ্গাসাগর যাওয়ার জেটিঘাটের রাস্তা। কাল যখন আমরা গঙ্গাসাগর যাব তখন আমাদেরকে এই রাস্তাটাই ধরতে হবে। ডায়মন্ড হারবার রোড ধরে এইভাবেই বেশ কিছুটা এগোনোর পর কাকদ্বীপ বাস ডিপো ক্রস করে বাঁ হাতে পড়বে কাকদ্বীপ শ্মশানকালী মন্দির। আমাদের হাতে সময়টা বেশ কিছুটা কম থাকার জন্য এই মন্দির আমরা এখন আর দর্শন করতে পারলাম না। অবশেষে ধীরে ধীরে পার করলাম নামখানা ব্রিজ। এই ব্রিজের নিচ থেকে বয়ে চলেছে হাতানিয়া দোহানিয়া নদী। আগে এই নদীটি পেরোনোর একমাত্র উপায় ছিল ফেরি সার্ভিস, তবে বর্তমানে এই ব্রিজটি হওয়ায় এখানে যাতায়াত করতে এখন সুবিধা হয়েছে। নামখানার এই ফেরিঘাট বা নারায়ণপুর ফেরিঘাট থেকে লঞ্চের মাধ্যমেও কিন্তু গঙ্গাসাগর পৌঁছানো যায়। এই ঘাট থেকে লঞ্চে উঠলে গঙ্গাসাগরে কপিলমুনি আশ্রমের খুব কাছাকাছি ঘাট হলো বেনুবন ঘাট, সেই ঘাটে পৌঁছানো যাবে এখান থেকে গেলে। তবে এখানে বলে রাখা ভালো, এখানে লঞ্চে ছাড়ার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই। একসাথে প্রায় 100 জন যাত্রী হলে তবেই লঞ্চ ছাড়ে, আর লঞ্চের ভাড়া পড়ে জনপ্রতি 40 টাকা করে। নামখানার ব্রিজ থেকে নেমে খানিকটা এগিয়েই পড়লো এই রাস্তার একমাত্র টোল প্লাজা। 4 চাকা বাস বা লরির ক্ষেত্রে এখানে টোল দিতে হয়। নামখানা ব্রিজ পার করে বেশ কিছুটা এগোতেই 7 মাইল বাজার ও 10 মাইল বাজার বলে দুটি বাস স্টপ পড়বে। এখান থেকে মৌসুনী দ্বীপ যাওয়ার জন্য যথাক্রমে হুজ্জুতের ঘাট ও পাতিবনিয়া ঘাটে টোটো পেয়ে যাবেন। কাকদ্বীপ ও নামখানা একে একে পেরিয়ে ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের ঠিক উল্টো দিকের রাস্তাটা ধরে যেমন যেমন রাস্তাটা গেছে ঠিক তেমনই এগোতে থাকলাম। বকখালি পৌঁছে আমরা প্রথমেই চলে আসলাম বকখালির অন্যতম একটি ট্যুরিস্ট স্পট হেনরি আইল্যান্ডে। এই হেনরি আইল্যান্ডটি খোলা থাকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সকাল 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত, আর মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এখানে এন্ট্রি ফি হলো পার হেড 10 টাকা, আর টোটো আর মোটরসাইকেল হলেও 10 টাকা। আর যদি অটো বা 4 চাকা নিয়ে আসেন সেক্ষেত্রে অটোর ক্ষেত্রে 20 টাকা আর 4 চাকার ক্ষেত্রে 30 টাকা। আমরা আমাদের টিকিট সংগ্রহ করে সোজা রাস্তা ধরে এগোতে থাকলাম। প্রথমেই বাঁ হাতে পড়লো ম্যানগ্রোভ কমপ্লেক্স, আর এর ঠিক পরেই পড়বে সুন্দরী কমপ্লেক্স। এখানে এই 2 ধরনের সরকারি কটেজ আছে। এখানে থাকতে হলে আগে থেকে অনলাইন বুকিং করে যেতে হয়। আমি ডেসক্রিপশন বক্সে এখানকার ফোন নাম্বার আর অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এই কমপ্লেক্সের বাইরের পরিবেশটাও কিন্তু ভীষণই সুন্দর। ছোট বাচ্চাদের জন্য এখানে পার্ক আছে, আর চারিদিকে সুন্দর ফুলের বাগানে ভরা। আর দূরে যে জলাশয়গুলো দেখা যাচ্ছে ওগুলো এক একটা ভেরি। এখানে বিভিন্ন রকমের মাছ চাষ হয়। ম্যানগ্রোভ কমপ্লেক্সের সাথে যে সুন্দরী কমপ্লেক্সের কথা বলেছিলাম, বাঁ হাতের এই কটেজগুলোই সেই সুন্দরী কমপ্লেক্স। এই কমপ্লেক্সের পাশেই আছে একটা ওয়াচ টাওয়ার। এখান থেকে পুরো হেনরি আইল্যান্ডের দৃশ্যটা অতুলনীয়।
টিকিট কাউন্টার থেকে প্রায় 2.5 কিলোমিটার পার করে সামনে গাড়ি পার্ক করে ম্যানগ্রোভের মাঝখান থেকে পায়ে হাঁটা রাস্তায় যেতে হবে হেনরি সি বিচে। সামনের এই কাঠের সেতুটি দুর্বল থাকার জন্য এখানে সতর্কীকরণ করা আছে একে একে এখান থেকে পার করার জন্য। যেহেতু এটা ম্যানগ্রোভ অরণ্য, তাই এখানে লক্ষ্য করলে প্রচুর শ্বাসমূলের দেখা মেলে, যেগুলি এমনভাবে মাটি ফুঁড়ে উপর দিকে উঠে এসেছে যেন দেখে মনে হবে কাটা বিছানো আছে। এখানে কিন্তু নানা প্রজাতির পরিযায়ী পাখির সন্ধান মেলে এই শীতে, তবে যদিও আমাদের তা দেখার মতো সৌভাগ্য হয়নি। শহরের যান্ত্রিকতায় হাঁপিয়ে ওঠা মানব মন যখন চোখের আরাম ও হৃদয়ের আনন্দ খুঁজে বেড়ায়, তখন বেশি দূরে নয়, বাড়ির কাছেই এই হেনরি আইল্যান্ড থেকেই ঘুরে যাওয়া যায় একদিনেই। আর যদি সময় একটু বেশি থাকে তবে চাইলেই হেনরি আইল্যান্ডের কাছাকাছি যে কটেজগুলোর কথা বললাম সেগুলো তো আছেই, এছাড়াও বেশ কিছু ছোট ছোট হোটেলও আছে। থাকলে একটা দিন সেখানে কাটানো যেতে পারে। কিংবা এখান থেকে কিছুটা দূরেই বকখালিতেও বেশ কিছু ভালো ভালো হোটেলও পেয়ে যাবেন থাকার জন্য। তবে এই বিচে কিন্তু স্নান করা নিষেধ, কারণ এখানে চোরা বালি ও চোরা ঢেউয়ের ভয় আছে। সমুদ্রের পাড়ে এগুলি কিন্তু বালির সাথে কাদাও মেশানো রয়েছে, ফলে এখান থেকে সমুদ্রের কাছাকাছি যেতে হলে খুব সাবধান। আর সারা বিচ জুড়ে রয়েছে নানা ধরনের কাঁকড়ার বাস। হেনরি আইল্যান্ডে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম এখান থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরত্বে ডালখোলা বকখালি রোড ধরে ফ্রেজারগঞ্জ সি বিচে। এই ফ্রেজারগঞ্জ যাওয়ার রাস্তার দুধার দিয়ে পড়বে বেশ কিছু উইন্ডমিল, যদিও এগুলো এখন বন্ধ আছে। বাংলার লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রু ফ্রেজার সাহেবের নামে এই স্থানের নামকরণ হয়েছে। যদিও আগে এই জায়গার নাম ছিল নারায়ণতলা। ফ্রেজার সাহেব এখানে বসবাস করার জন্য একটি বাংলো বানিয়েছিলেন, তবে আয়লা আমফান ও যশের কারণে বর্তমানে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িটির বাইরের দেওয়ালে ফ্রেজার সাহেবের একটি ছবিও আঁকা আছে। এখানে সমুদ্রে স্নান করা না গেলেও জলে পা ভেজানো যেতেই পারে। এত সুন্দর একটা পরিষ্কার স্বচ্ছ নীল সমুদ্র আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো কমই আছে। ফ্রেজারগঞ্জে বেশ কিছুটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের আজকের হোটেলে।
বকখালি পৌঁছানোর রাস্তার দুই ধার ধরে রয়েছে বেশ কিছু ভালো ভালো হোটেল। তবে আমরা যে হোটেলটাতে আছি এটা বাজেট ফ্রেন্ডলি কোয়ালিটি হোটেল, যার ভিডিও আমি আগামী দিনে শেয়ার করব। যাই হোক, আমরা হোটেল নিয়ে সেখানে জিনিসপত্র রেখে সোজা এখন চললাম তড়িঘড়ি করে বকখালি বিচে। তবে কেন এই তড়িঘড়ি সেটা বিচে পৌঁছে বলছি। বকখালি বিচে পৌঁছে আমরা আমাদের বাহনটাকে এখানে পার্ক করে দিলাম। এখানে পার্কিং চার্জ 10 টাকা। আর এই পার্কিংয়ের ঠিক উল্টো দিকেই আছে বকখালির পিকনিক স্পট। আপনারা যদি একদিনের জন্য বকখালিতে পিকনিক করতে আসেন তাহলে এই পিকনিক স্পটে পিকনিক করতে পারবেন। আমরা সোজা চলে গেলাম বিচের দিকে। বিচে যাওয়ার রাস্তার দুপাশ ধরে রয়েছে বেশ কিছু দোকানপাট। খাবার দাবারেরও দোকান আছে, আবার বেশ কিছু জিনিসপত্র কেনাকাটিরও দোকানপাট আছে। বিচে পৌঁছে বা হাতে যে দূরে ছোট ছোট ছাতার মতো দেখা যাচ্ছে, আমরা এখন সেদিকে যাব। হাতিবাগানে হাতি না থাকলেও বকখালিতে কিন্তু বক আছে, যার দেখা আমরা পেলাম। যাই হোক, আমরা দূর থেকে যে ছাতার মতো দেখছিলাম সেইখানে পৌঁছে গেছি। এখন এই সামনে থেকে যে ক্যাকটাস গাছগুলো রয়েছে এর মাঝখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে সোজা এগিয়ে চললাম। এটি হলো বকখালির বনদেবীর মন্দির, খুবই জাগ্রত এখানকার মা। মায়ের দর্শন সেরে বেরোতেই দেখা হলো এনার সাথে। দেখে ভীষণই মনটা খারাপ লাগছিল। আসলে বাদরটার বয়স হয়ে যাওয়ার কারণেই কিছুটা শরীর দুর্বল হয়ে পড়েছিল, আর সঙ্গে দেখছিলাম চোখেও ভালোভাবে দেখতে পাচ্ছিল না। আমাদের সাথে থাকা বেশ কিছু মানুষজন বিস্কিট খাওয়ানোর জন্য চেষ্টা করাতে বোঝা গেল যে বাদরটা ভালো করে চোখেও দেখতে পাচ্ছে না। এখান থেকে এখন আমরা সোজা চলে আসলাম বিচের দিকে। এবারে বলি তাড়াহুড়ো করে বিচে আসার কারণ। বকখালির সমুদ্র জোয়ারের সময় অনেকটা এগিয়ে আসলেও ভাটার সময় বিচ প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়। সমুদ্রের শুরুর কিছুটা অংশ ঢালু হওয়ার জন্য জোয়ারের সময় জল এসে এখানে আটকে পড়ে। তারপর এই জল ডিঙিয়ে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটেই পৌঁছাতে হয় সমুদ্রের জলের কাছে। জোয়ার আসার আগেই এই পথ অতিক্রম করে সমুদ্রের কাছে যাব দেখে তাড়াহুড়ো করে আসা। এই বীজটি পুরো সমান হওয়ার জন্য জোয়ারের জলের ছাপ রয়ে গেছে পুরো বীজ জুড়ে। ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন বেশ কিছুটা পথ এগিয়ে আসার পরেও কিন্তু সমুদ্র আমাদের থেকে এখনো সেই দূরেই উঁকি মারছে। আর ওই দূরে দেখা যাচ্ছে বিচ সাইডের দোকানপাটগুলি। এখানেও কিন্তু সারা বিচ জুড়ে রয়েছে কাঁকড়ার বাস। সমুদ্র শুরু হওয়ার ঠিক আগেই রয়েছে একটা বেশ উঁচু একটা অংশ, যেখানেও কিন্তু পুরো শুকনো, সেটা পেরিয়েই যেতে হবে এখন আমাদের সমুদ্রের কাছে। অবশেষে যখন সমুদ্রের কাছাকাছি এসে পৌঁছালাম তখন কিন্তু দূর দূর থেকেও দোকানপাট বা কিনারা কিছুই চোখে পড়ছিল না। এখানে এই সমুদ্রের ঢেউ দীঘাপুরীর মতো অতটা উত্তাল না হলেও আনন্দ করে কিছুটা সময় কাটানো যেতে পারে এখানে। যারা জলে অথবা সমুদ্রে নামতে ভয় পান তাদের জন্য বকখালি একটা বেস্ট অপশান। কারণ দূরে যদি লক্ষ্য করেন ভালোভাবে তাহলে বুঝতে পারবেন যে মানুষগুলো দূরে সমুদ্রের জলে রয়েছে, তাদের কিন্তু জল প্রায় হাঁটু সমানই রয়েছে। বকখালি বিচে আপনারা চাইলে ঘোড়া সাফারিও করতে পারেন। ছোটদের জন্য 50 টাকা এবং বড়দের ক্ষেত্রে 100 টাকা। বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে হাতের সময়ও কম থাকায় আমরা সোজা চলে গেলাম আমাদের হোটেলে। সেখানে গিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ একটু রেস্ট করে বিকেলবেলা বেরিয়ে পড়লাম বকখালি কার্গিল বিচে। এখান থেকে সূর্যাস্তের দৃশ্য অতুলনীয়। এই বিচটি গ্রাম্য পথে একটু ভেতর দিকে হওয়ার সত্ত্বেও কিন্তু প্রচুর মানুষের জমায়েত এখানে চোখে পড়ল।
এই কার্গিল বিচ থেকে একটু ডান দিক ঘেঁষিয়ে সোজা তাকালে জম্বুদ্বীপ ও একদম ডান দিক বরাবর সোজা তাকালে মৌসুমী দ্বীপের কিছু অংশের দেখা মেলে। এখানকার স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম কেউ চাইলে এখান থেকে জম্বুদ্বীপ ও মৌসুমী দ্বীপ নৌকা বিহারে যেতে পারেন। কার্গিল বিচে সূর্যাস্ত দেখে পাশের সরু রাস্তা ধরে এখন আমরা চললাম গ্রামের ভেতর দিকে। পুরো মাঠ জুড়ে নেট দিয়ে ঘেরা যে জায়গাগুলি দেখছেন এখানে সবই কিন্তু শুটকি মাছের চাষ হয়। সমুদ্র থেকে মাছ তুলে আনার পরে এখানে বিভিন্ন প্রসেসের মাধ্যমে মাছগুলোকে শুকনো করা হয় আর তারপর সেগুলোকে প্যাকেট করে আপনার আমার বাড়ির সামনে দোকানে বা বাজারে বিক্রি হয়। আর দূরে যে মন্দিরটি দেখছেন অপূর্ব সুন্দর কারুকার্য এই মন্দিরের। সোজা চলে যাব মায়ের দর্শন করতে। এখানে গঙ্গা মাতা বিরাজমান। এখানকার স্থানীয়দের থেকে শোনা মা এখানে ভীষণ জাগ্রত, সকলের মনস্কামনা পূরণ করেন। সামনের দিকে যে ছোট ছোট মূর্তিগুলি আছে এগুলি ভক্তরা তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এখানে মায়ের কিছু রূপ রেখে গেছেন। এখানে মায়ের দর্শন সেরে আমরা সোজা চললাম আমাদের আজকের শেষ গন্তব্য সন্ধ্যের বকখালি বিচে বেড়াতে। যেমনটা সকালেও দেখিয়েছিলাম যে বিচের দুধার ধরে রয়েছে নানা রকমের দোকানপাট, যেমন আছে খাবার দাবারের ঠিক তেমনই আছে বিভিন্ন রকম জিনিসপত্রের। তবে দিনের বেলা থেকে সন্ধ্যাবেলায় কিন্তু দোকানপাটের সংখ্যা একটু বেশি চোখে পড়ল। দিনের বেলা এই বিচের যেমন রূপ ছিল রাতে কিন্তু এর অন্য এক রূপ। সমুদ্রের পাশের ছোট ছোট দোকানগুলোতেই অনেক চেয়ার রাখা আছে। এই চেয়ারগুলো ঘন্টায় ভাড়া 10 টাকা করে। আপনারা চাইলে অবশ্যই এখান থেকে চেয়ার ভাড়া করে সমুদ্রের ধারে বসে রাতের সমুদ্র উপভোগ করতে পারবেন। এখন যেহেতু জোয়ার চলছে সেই জন্য ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন সমুদ্র কিন্তু এখন অতটা দূরে আর নয়, অনেকটা এগিয়ে এসেছে। সমুদ্রের পাড়ে ছোট ছোট দোকানগুলির মধ্যে বেশ কিছু মাছের দোকানও আছে। আপনারা চাইলে এখান থেকে মাছ কিনে সঙ্গে করে নিয়ে যেতেও পারেন। এনারা কিন্তু এখান থেকে মাছ কেটে দেয়। আর যদি মাছ ভাজা খেতে চান তাহলে এনাদেরকে বললে এনারা আপনার সামনেই গরম গরম ভেজে দেবে। এই দেখুন দোকানের ঠিক পেছন দিকেই একদিকে মাছ কাটা হচ্ছে আর একদিকে মাছ রান্না হচ্ছে। কলকাতা থেকে বকখালি পৌঁছানোর 3টি উপায় আছে। শিয়ালদা থেকে ট্রেনে করে নামখানা স্টেশন নেমে বাসে করে চলে যাবেন বকখালি। এছাড়া স্প্ল্যানেড থেকেও বাস ধরে ডিরেক্ট চলে যেতে পারবেন বকখালিতে। সারাদিনে প্রায় প্রচুর বাসই থাকে বকখালি যাওয়ার জন্য। আর যদি বাই রোডে আসেন নিজস্ব গাড়ি নিয়ে তাহলে জোকা ডায়মন্ড হারবার হয়ে উস্তি রোড ধরে কাকদ্বীপ পার করে নামখানা ব্রিজ পেরিয়েই বকখালি। এবারে বলি বকখালি বেড়াতে আসলে কোন কোন স্পটগুলো ঘুরে দেখবেন। হেনরি আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, বকখালি সি বিচ, কার্গিল সি বিচ। এছাড়া নৌকা করে ঘুরতে পারবেন জম্বুদ্বীপ ও মৌসুমী দ্বীপে। হোটেলের কাছাকাছি প্রচুর টোটো পেয়ে যাবেন, সেখান থেকে টোটো রিজার্ভ করে এই প্রত্যেকটা টুরিস্ট স্পট একদিনেই ঘুরে দেখতে পারেন। সন্ধ্যাবেলা বকখালি সি বিচে কিছুটা সময় কাটিয়ে ফেরার সময় রাস্তায় বেশ কিছু ছোটোখাটো দোকান পড়েছিল, সেখানে আমরা আজকে রাতে ডিনারটা আমরা সেরে ফেলেছি। আর তারপর চলে এসেছি হোটেল রুমে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তবে ট্রাভেল ব্লগটা কিন্তু এখানেই শেষ নয়, দেখা হচ্ছে আগামীকাল গঙ্গাসাগরের নতুন একটা ভিডিওর সাথে। সেই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।